হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমি আবার তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিকের ওপর ক্লাস নিয়ে এসেছি। হিস্ট্রির একটা খুবই ইম্পর্টেন্ট টপিকের ওপর ক্লাস নিয়ে এসেছি এবং টু বি স্পেসিফিক মডার্ন হিস্ট্রির ওপর তোমাদের সব মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে তোমাদের আমাদের যে তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে আমাদের যে ভাইসরয় পর্যন্ত যারা যারা আমাদের ভারতবর্ষতে ছিলেন, তাদের একটা লিস্ট মানে তাদের একটা লিস্ট নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ক্লাসটা অনেক তথ্যবহুল এবং অনেক ইনফরমেশন এই ক্লাস থেকে তোমরা পাবে। এবং এই ক্লাসের একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো, এই চ্যাপ্টারটা থেকে বা এই টপিকটা থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামে, ভারতবর্ষের যে কোনো এক্সামে কিন্তু তোমাদের এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং স্টুডেন্টদের যে প্রবণতা আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে এই টপিক থেকে এত ইনফরমেশন যে স্টুডেন্টরা কিন্তু অনেক জায়গায় গিয়ে কিন্তু মানে এই ইনফরমেশন গুলো কিন্তু তারা গুলিয়ে ফেলে। তো আজকে আমরা চেষ্টা করব গল্পের আকারে এই ইনফরমেশন গুলোকে একটু আলোচনা করবার। এবং এখানে আমরা দেখব যে ভারতবর্ষতে কিরম ভাবে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হিস্ট্রির জায়গাটা আমরা প্রথম দিকে একটুখানি দেখব, এবং তারপরে ধীরে ধীরে আমরা এই লিস্টটা আমরা শুরু করব, যেখানে আমরা গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে একদম মানে ভাইসরয়, একদম অর্থাৎ তোমার লাস্ট ভাইসরয় মানে হচ্ছে মাউন্ট ব্যাটেন, এবং তারপরে স্বাধীন ভারতবর্ষের তোমার লর্ড মাউন্ট ব্যাটেন এবং রাজা গোপালাচারী, যারা ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তো তাদের পুরো জায়গাটা আমরা দেখব, এবং এনাদের আন্ডারে যেসব ঘটনাগুলো ভারতবর্ষের হিস্ট্রিতে ঘটে যায় সেই সময়, তো সেই জায়গাটা আমরা জানবো। তো এক প্রকারে বলতে পারো যে এখানে কিন্তু আমরা মডার্ন হিস্ট্রির, ভারতবর্ষের মডার্ন হিস্ট্রির একটা ছোট একটা অংশ কিন্তু আমরা আজকে আলোচনা করবো। মানে মডার্ন হিস্ট্রিটাকে বলতে পারো পুরো, মানে ভারতবর্ষে সেই সময় কি কি ঘটনা ঘটেছে বা কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। বলতে পারো যে ছোটভাবে আমরা মডার্ন হিস্ট্রিটা পুরোটা আমরা এখানে কিন্তু আলোচনা করতে চলেছি। তো সকলে ক্লাসে থাকবে, ক্লাসটা একটু মন দিয়ে দেখবে। আর সকলের উদ্দেশ্যে একটাই কথা: লাইক করবে ক্লাসগুলো, শেয়ার করবে এবং ভালো ভালো কমেন্ট করবে। দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা মানে এগিয়ে যেতে পারবো না বা সকলের কাছে পৌঁছতে পারবো না। এই কারণে কিন্তু তোমাদের নিজেদেরই এটা কিন্তু সাপোর্ট করতে হবে। মানে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু নিজেদেরই শেয়ার করতে হবে, নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, যাদের প্রয়োজন তাদের সাথে অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে হবে। তো ক্লাস শুরু করবার আগে তোমাদের সাথে কিছু কথা আমি একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে যে, এক তো হচ্ছে যে তোমাদেরকে ক্লাসগুলো শেয়ার করতে হবে, এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে দেখো, তোমরা কিন্তু আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারো। তো ফেসবুকের লিঙ্ক, মানে ফেসবুকের এখানে দেয়া আছে, তোমরা একটুখানি আমাদেরকে ফেসবুকে ফলো করে নেবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, সেখানেও কিন্তু তোমাদেরকে আমাদের ফলো করতে হবে, কারণ আমরা যে তোমাদের ইউটিউবে যে ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাসের যে হ্যান্ড রিটেন সলিউশন বা সেই ক্লাসের যে সলিউশনগুলো, সেগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পাবে। যেমন আমাদের এখন একটা সিরিজ চলছে, যেখানে আমরা ফুড এসআই 2022-এর মানে বিভিন্ন শিফট ধরে, যে 6টা শিফটে যে তোমাদের এক্সাম হয়েছে, সেই শিফটগুলো ধরে ধরে কিন্তু আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। তো সেগুলোর সলিউশন যদি তোমরা পেতে চাও, তো তাহলে কিন্তু তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হতে হবে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে তোমাদেরকে বললাম, অবশ্যই আহ, মানে সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই নিজেদের বন্ধু বান্ধব এবং যাদের প্রয়োজন তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করো। এছাড়াও ভালো ভালো কমেন্ট অবশ্যই কিন্তু তোমাদেরকে করতে হবে। এছাড়াও তোমরা আমাদেরকে টুইটারে ফলো করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8813005030, এখানেও কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো বা যোগাযোগ করতে পারো, এবং এখান থেকে কিন্তু তোমরা আমাদের যে রিসেন্ট ব্যাচগুলো আছে সেই ব্যাচের সম্পর্কে কিন্তু তোমরা বিভিন্ন তথ্য কিন্তু পেতে পারবে। এছাড়াও তোমরা আমাদের ইমেলে আমাদের সাথে যুক্ত হতে পারো, এখানে ইমেল আইডিটা দেওয়াও আছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখো, যে একটু আগেই তোমাদের যেটা বলছিলাম, যে ক্লাসের আপডেট, মানে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা ক্লাসের আপডেট, মানে আমাদের কবে কবে কোন কোন ক্লাস আসছে আর কি, মানে ইউটিউবে কোন কোন ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসছে সেগুলো সমস্ত আপডেট পাবে। ডেলি কুইজ
এবং অন্যান্য এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটসও কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পাবে। সেই কারণে কিন্তু তোমরা আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে হবে। এছাড়াও একটু আগেই তোমাদেরকে বললাম আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা জয়েন হয়ে যাও। এখানে কিন্তু ক্লাসের পিডিএফ এবং হ্যান্ড রিটেন সলিউশন কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? মূল ক্লাস শুরু করবার আগে আরেকবার তোমাদেরকে বলে নিই যে 11ই এপ্রিল 2024 অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিন্তু তোমাদের জিকে জিএস এর আমাদের এটিসির তরফ থেকে তোমাদের জিকে জিএস এর ক্লাস শুরু হচ্ছে এবং প্রথম ক্লাসটি হিস্ট্রির থাকবে এবং হিস্ট্রি ক্লাসটা অবশ্যই আমি নেব এবং এই ক্লাসে যদি তোমাদেরকে জয়েন করতে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই 881300, এখানে দেখো তোমাদেরকে দুটো নাম্বার দেয়া আছে 8813005030, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং আরেকটা নাম্বারও তোমাদের দেয়া আছে 9831394273, 9831394273, এই নাম্বারেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং এই ক্লাসের সমস্ত ডিটেলস যারা যারা অবশ্যই জয়েন করতে চাও এবং প্রথম ক্লাসটা যারা যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই সত্বর আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নাও। ঠিক আছে? 11ই এপ্রিল 2024 থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। তাই দেরি না করে অবশ্যই যুক্ত হয়ে যাও। কোর্সের ডিউরেশন তোমাদের এখানে দেয়া আছে 10 মাসের। আর আরো ডিটেইলসে যদি তোমাদের কোর্সের ব্যাপারে জানতে হয় তাহলে কিন্তু তোমরা এখানে যে দুটো নাম্বার তোমাদের দেয়া আছে অর্থাৎ 8813005030, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এছাড়াও তোমরা 9831394273, এই নাম্বারেও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এখানে আমরা তোমার হচ্ছে যে হিস্ট্রির কমপ্লিট থিওরি আলোচনা করব। যাদের হিস্ট্রির একদম কনসেপ্ট ক্লিয়ার নেই বা হিস্ট্রিটা যাদের কাছে প্রচণ্ড পরিমাণে কঠিন লাগে এবং কনস্টিটিউশনও যাদের কাছে প্রচণ্ড পরিমাণে কঠিন লাগে, তারা নিশ্চিন্তে আমাদের ব্যাচে জয়েন করো। এবার থেকে তোমাদের কাছে মানে তোমরা যারা যারা আমাদের ক্লাসে জয়েন করবে, এইটুকু কথা দিতে পারি, যে কোনো এক্সামের ক্ষেত্রে হিস্ট্রি এবং কনস্টিটিউশন নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না। এইটুকু গ্যারেন্টি আমাদের তরফ থেকে কিন্তু তোমাদের ক্ষেত্রে থাকবে। তো 11ই এপ্রিল মাথায় রাখো, এটিসির প্রথম জিকে জিএস ক্লাস শুরু হচ্ছে এবং প্রথম ক্লাস আমার থাকছে অর্থাৎ হিস্ট্রি ক্লাস থাকছে এবং তার পরবর্তীতে ধীরে ধীরে আমাদের কনস্টিটিউশন, জিওগ্রাফি এবং ইকোনমিক্সের অন্যান্য ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো দেরি না করে এখনই তোমরা 8813005030, এই নাম্বারটা এবং এছাড়াও 9831394273, এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো, কল কিন্তু আমরা নেব না বা কলে কিন্তু আমাদেরকে তোমরা পাবে না, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিও। আমরা কিন্তু তোমাদের অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই কোর্সের ডিটেলসের সম্পর্কে মানে জেনে যাবে এবং যদি কোর্স সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং যারা যারা অবশ্যই যুক্ত হবে এবং আমাদের যে ব্যাচের যে গ্রুপ সেখানে যারা যারা যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু সত্বর আমাদের সাথে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিও। চলো আজকের মেন ক্লাসে আমরা এবারে আসি। খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য এবং এখানে আমরা মানে আজকে একটুখানি গল্পের মতো করে ফার্স্টে বুঝে নিই। আমরা তো লিস্টটায় আসবো যেখানে গভর্নর জেনারেলদের যে লিস্ট আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয়, এনাদের যে লিস্টগুলো আছে সেগুলোতে তো আমরা আসবো, কিন্তু তার আগে আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিস্ট্রি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিস্ট্রি সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদেরকে জেনে নিতে হবে এবং যে ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু এসে যায়। এবং ক্লাস শুরু করবার আগে একটা কথা তোমাদেরকে বলে নিই, আজকে যে যে তথ্যগুলো তোমাদেরকে দেব, তোমরা একটা কাজ করবে, মানে যে কোনো এক্সামের আমি আজকে যতটা অবধি পড়াবো সেই অংশের যে কটা ইনফরমেশন আমি দেব, তোমরা একটুখানি 10 বছরের যে কোনো এক্সামের 10 বছরের প্রশ্ন একটুখানি খুলে দেখবে যে এইটুখানি কথা দিতে পারি প্রত্যেকটা ইনফরমেশন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে গেছে। ঠিক আছে? এটা তোমরা একটু মিলিয়ে নিও। তো চলো আমাদের ক্লাসটা আমরা শুরু করি এবং আমরা আজকে একটুখানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হিস্ট্রি সম্পর্কে একটুখানি প্রথমে জেনে নিই। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হচ্ছে বা কবে তোমার হচ্ছে যে সৃষ্টি হচ্ছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো এখানেও তোমাদের বলা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 31শে ডিসেম্বর
ষোলোশো খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়। সেই সময় ইংল্যান্ডের কুইন ছিলেন হচ্ছে তোমার এলিজাবেথ ওয়ান, এনার নামও লেখা আছে, এগুলো তোমাদের এক্সামে আসে। ব্রিটিশ আর কি তোমার হচ্ছে যে কুইন ছিলেন হচ্ছে তোমার এলিজাবেথ ওয়ান, বা ইংল্যান্ডের কুইন ছিলেন হচ্ছে তোমার এলিজাবেথ ওয়ান, এটা একটুখানি মাথায় রাখবে। এবং কোথায় গঠন হচ্ছে না, লন্ডনে গঠন হচ্ছে এটা। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রিভিয়াস নেম, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রিভিয়াস নেম কি ছিল না, জন কোম্পানি বা মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চারাস। কি নাম ছিল? জন কোম্পানি বা মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চারাস, এটা একটু মাথায় রাখবে। এবার 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে যখন এটা সৃষ্টি হচ্ছে, 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে এটা যখন সৃষ্টি হচ্ছে, সেই সময় ভারতবর্ষের সম্রাট কে ছিলেন? সেই সময় তোমরা বুঝতেই পারছো যে ভারতবর্ষতে মুঘল ডাইনেস্টির রুল চলছিল। তো সেই সময় ভারতবর্ষের সম্রাট ছিলেন বা বাদশাহ ছিলেন কিন্তু তোমার হচ্ছে যে আকবর, ঠিক আছে। তো আকবরের সময় আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু গঠিত হচ্ছে। এইবারে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এবার একটা এতে আসছি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরির নাম কি? তোমরা সকলেই এক কথায় তোমরা অ্যান্সার দেবে সুরাট, কিন্তু সুরাট আমাদের অ্যান্সার হবে না। একটু ভালো করে শোনো, তোমরা ভাবছো যে স্যার কি বলছেন, কিন্তু সুরাট আমাদের অ্যান্সার হবে না। তো আমাদের অ্যান্সার কি হবে? 1611 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম ফ্যাক্টরি গঠন করছে মাসুলিপট্টনম। কোথায়? মাসুলিপট্টনম। তো এই মাসুলিপট্টনম সাউথ ইন্ডিয়ার মাসুলিপট্টনমে কিন্তু তাদের প্রথম ফ্যাক্টরি গঠন করছে। এবং 1613 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের পার্মানেন্ট পার্মানেন্ট ফ্যাক্টরি হিসাবে গঠন করছে হচ্ছে, মানে তাদের পার্মানেন্ট ফ্যাক্টরি গঠন করছে হচ্ছে 1613 খ্রিস্টাব্দে সুরাটে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ার মুসালিপট্টনম, এবং ফার্স্ট আর কি তোমার হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পার্মানেন্ট ফ্যাক্টরি গঠন হচ্ছে তোমার সুরাটে 1613 খ্রিস্টাব্দে। তার 2 বছর আগে মাসুলিপট্টনমে তোমার হচ্ছে যে কোম্পানির প্রথম ফ্যাক্টরি কিন্তু গঠন হচ্ছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এইবারে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইস্ট ইন্ডিয়ার কোথায় প্রথম ইস্ট ইন্ডিয়া মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের আমাদের পূর্ব ভারতের কোথায় কোম্পানি প্রথম নিজের ফ্যাক্টরি গঠন করে? 1632 খ্রিস্টাব্দে কোম্পানি ইস্ট ইন্ডিয়া বা আমাদের পূর্ব ভারতে প্রথম ফ্যাক্টরি গঠন করে হচ্ছে তোমার হরিহরপুর, বালাসোর, উড়িষ্যাতে। বর্তমানের উড়িষ্যার হরিহরপুর, বালাসোর হয়ে হরিহরপুরে কিন্তু কোম্পানি নিজেদের প্রথম ফ্যাক্টরি ইস্ট ইন্ডিয়াতে গঠন করে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক পরের বছরই, অর্থাৎ 1633 খ্রিস্টাব্দে কোম্পানি কিন্তু গোল্ডেন ফরমান পাচ্ছেন। কার কাছ থেকে? 1633 খ্রিস্টাব্দে কোম্পানি গোল্ডেন ফরমান পাচ্ছেন হচ্ছে গোলকুন্ডার সুলতানের কাছ থেকে। কার কাছ থেকে পাচ্ছেন? গোলকুন্ডা সুলতানের কাছ থেকে। তো এই গোল্ডেন ফরমানের জন্য এখন থেকে মানে 1633 খ্রিস্টাব্দ থেকে এই গোল্ডেন ফরমান প্রাপ্ত হওয়ার পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কিংডম অফ গোলকুন্ডাতে গোলকুন্ডা কিংডমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখন থেকে ডিউটি ফ্রি ট্রেড করতে কিন্তু সক্ষম হলেন, বা ডিউটি ফ্রি ট্রেড মানে করবার অধিকার কিন্তু পেলেন, এটা একটুখানি মাথায় রাখবে। এরপরে আমরা দেখছি 1639 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডে, এই জায়গাটা খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। 1639 খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডে তোমার চন্দ্রগিরি রুলারের কাছ থেকে একখানা গ্রাম, যেটার নাম ছিল হচ্ছে মাদ্রাসাপট্টনম, সেই গ্রাম কিন্তু তোমার হচ্ছে যে অবটেইন করছে, এবং সেই গ্রামটাকে পরবর্তীকালে নতুন করে নাম হচ্ছে তোমার মাদ্রাস, ঠিক আছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মাদ্রাসে কিন্তু তোমার হচ্ছে যে সেন্ট জর্জ নামে একটা ফোর্ট কিন্তু গঠন করছে, এখনো পর্যন্ত সেই ফোর্টটা আছে। তো সেন্ট জর্জ নামে একটা ফোর্ট কিন্তু গঠন করা হচ্ছে, এটা একটু মাথায় রাখবে। 1651 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু বেঙ্গলের হুগলিতে তাদের প্রথম ফ্যাক্টরি কিন্তু গঠন করছে, আমাদের বেঙ্গলে হুগলিতে কিন্তু তাদের প্রথম ফ্যাক্টরি কিন্তু গঠন করছে। এবং 1600
68 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ আর কি তোমার ব্রিটিশ কিং, যার নাম ছিল হচ্ছে চার্লস টু, ইনি কিন্তু বোম্বে নামক অঞ্চলটি ডাউরি হিসাবে পাচ্ছে। তো 1668 খ্রিস্টাব্দ বা ওই সময় বোম্বে কিন্তু তোমার হচ্ছে যে পর্তুগালদের বা পর্তুগিজদের কিন্তু আন্ডারে ছিল, ঠিক আছে। তো চার্লস টু, আমরা দেখতে পাচ্ছি চার্লস টু তোমার হচ্ছে যে মানে পর্তুগিজ প্রিন্সেসকে বিয়ে করছেন বা পর্তুগালি প্রিন্সেসকে বিয়ে করছেন। তো যার জন্য উনি কিন্তু চার্লস টু কিন্তু বোম্বে নামক অঞ্চলটি বা বোম্বে অঞ্চলটি কিন্তু মুম্বাই কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে ডাউরি হিসাবে পাচ্ছেন, এটা একটু মাথায় রাখবে। আর এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখো। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে 1700 খ্রিস্টাব্দ, 1700 খ্রিস্টাব্দতে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু নিজের প্রথম ফ্যাক্টরি কিন্তু গঠন করছে মানে সরি 1700 খ্রিস্টাব্দে কোম্পানি কিন্তু ফোর্ট উইলিয়াম কিন্তু গঠন করছে ক্যালকাটাতে। এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা একটুখানি লিস্টের দিকে আসবি। লিস্টের দিকে আসবার আগে আরো কয়েকটা জিনিস তোমাদেরকে একটুখানি বলে নিই। সেটা হচ্ছে যে দেখো, এই যে ভারতবর্ষতে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ, এবং গভর্নর জেনারেল এবং ভাইসরয়, এই তিনটে পোস্ট আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পোস্টটা ছিল হচ্ছে তোমার 60 বছর, অর্থাৎ 1773 খ্রিস্টাব্দ থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন পোস্ট ক্রিয়েট হচ্ছে। সেই নতুন পোস্টটার নাম হচ্ছে তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। তো ফার্স্ট গভর্নর মানে ফার্স্ট আচ্ছা, তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটি আর কি তোমার হচ্ছে যে সৃষ্টি হচ্ছে। এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন হচ্ছে, এই ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, এটা একটু মাথায় রাখবে। এবং এর আগে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তোমার ভারতবর্ষতে যে পোস্টটা ছিল সেটা হচ্ছে তোমার গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। দেখো 1757 খ্রিস্টাব্দের যে পলাশির যে যুদ্ধ, ঠিক আছে, 1757 খ্রিস্টাব্দের পলাশির যুদ্ধ, এবং এই পলাশির যুদ্ধতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার আমাদের বাংলার নবাব তোমার সিরাজদৌল্লার আর কি পরাজয় হচ্ছে। তো এই যুদ্ধের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে কিন্তু এই ব্রিটিশদের কিন্তু ধীরে ধীরে ব্রিটিশদের কিন্তু আধিপত্য কিন্তু স্থাপন হতে শুরু করে, বা এক প্রকার স্থাপনই হয়ে যায় এই সময় থেকে। যদিও তারপরে মীর কাসিমের মতো, মানে নবাব মীর কাসিমের মতো স্বাধীন চেতা নবাব এসছিল, কিন্তু ততদিনে কিন্তু ব্রিটিশরা নিজের কিন্তু আধিপত্য কিন্তু বাংলাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু কায়েম করতে সক্ষম হয়ে গেছিলেন। এই কারণে কিন্তু মীর কাসিম কিন্তু সফল হতে পারেননি ব্রিটিশদের বিরুদ্ধে, ঠিক আছে। তো এই জায়গাগুলো তোমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখো, এই গভর্নর অফ বেঙ্গল এই পোস্টটা কিন্তু প্রথম আর কি তোমার হচ্ছে যে ক্রিয়েট হলো এই পলাশির যুদ্ধের পর থেকে, ঠিক আছে। পলাশির যুদ্ধের পর থেকে কিন্তু তোমার হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটি আর কি আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নর জেনারেল বলছি, গভর্নর অফ বেঙ্গল এই পোস্টটি কিন্তু তোমার আহ, এর মানে এই পলাশির যুদ্ধের পর থেকে আর কি তোমার আসছে। এবং প্রথম ভারতবর্ষের প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিলেন হচ্ছে তোমার লর্ড ক্লাইভ, ঠিক আছে। তো প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ, এটা একটুখানি মাথায় রাখবে। আর আরেকটা জিনিস একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই গভর্নর অফ বেঙ্গলের আগেও কিন্তু ভারতবর্ষে বা তোমার হচ্ছে যে বেঙ্গলের ক্ষেত্রে একটা পোস্ট ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সেটা হচ্ছে যে তোমার সেটা হচ্ছে যে তোমার প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম, ঠিক আছে। এই পোস্টটা ছিল প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম। তো প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম, প্রথম প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম ছিলেন হচ্ছে তোমার চার্লস আয়ার। কি নাম ছিল তার? চার্লস আয়ার। চার্লস আয়ার ছিলেন হচ্ছে তোমার মানে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম, এবং ইনি ছিলেন হচ্ছে জব চার্নবের সন ইন ল, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার আহ, সেটা হচ্ছে যে তোমার ইয়ে গভর্নর জেনারেল
মানে তারপরে যখন আমরা দেখতে পাচ্ছি যে তোমার রবার্ট ক্লাইভ যেই সময় আর কি তোমার হচ্ছে যে পলাশি যুদ্ধের পর আসছেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম মানে এই পোস্টের জায়গায় চলে আসছে হচ্ছে তোমার গভর্নর অফ বেঙ্গল পোস্ট। এবং এই গভর্নর অফ বেঙ্গল পোস্টে আমরা দেখতে পাচ্ছি রবার্ট ক্লাইভ আর কি প্রথম গভর্নর অফ বেঙ্গল ছিলেন। তারপরে আমরা আমাদেরকে যেটা জানতে হবে, লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন হচ্ছে তোমার আহ কার্টিয়ার। ঠিক আছে, লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন হচ্ছে কার্টিয়ার। তাহলে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন হচ্ছে রবার্ট ক্লাইভ, এবং লাস্ট গভর্নর অফ জেনারেল ছিলেন হচ্ছে তোমার কার্টিয়ার। এগুলো একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন হচ্ছে মানে ওয়ারেন হেস্টিংস, এনার কথা আমরা জানবো। এবং কোন অ্যাক্টের মাধ্যমে তোমার হচ্ছে যে এই পোস্টটা আসছে, যে রেগুলেটিং অ্যাক্ট 1733 খ্রিস্টাব্দের মাধ্যমে এটা আসছে। এবং এবং এর মাধ্যমে আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো, আহ, বোম্বের যারা গভর্নর ছিলেন, মানে গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ ম্যাড্রাস, এরা কিন্তু এই সময় থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারেই কিন্তু চলে এলেন। মানে বলতে পারো এক প্রকার যে বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সি কিন্তু এই সময় থেকে বা এই অ্যাক্টের মাধ্যমে তোমার হচ্ছে যে আহ ব্রিটিশদের আর কি মানে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে চলে এলো। ঠিক আছে, এটা একটুখানি মাথায় রাখবে। মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পুরোপুরিভাবে এই তিনটে প্রভিন্সকে, অর্থাৎ বেঙ্গল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার বোম্বে এবং হচ্ছে তোমার মাদ্রাস, এই তিনটে প্রেসিডেন্সিকে কিন্তু সামলাতে লাগেন। যদিও বেঙ্গলের মানে যদিও বোম্বের আলাদা গভর্নর ছিলেন এবং এর আলাদা গভর্নর ছিলেন, এনারা কিন্তু মানে মাদ্রাসেরও আলাদা গভর্নর ছিলেন, এনারা কিন্তু তোমার হচ্ছে যে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে কিন্তু এই সময় থেকে চলে এলেন। এরপরে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, বোম্বে কিন্তু সেই সময়, আজকে বোম্বে প্রেসিডেন্সি বলতে কিন্তু আজকের যে মহারাষ্ট্র সেটাকে আমরা শুধু বলবো না। দেখো, আজকের মহারাষ্ট্র তো বটেই, ঠিক আছে, বর্তমানের যে মহারাষ্ট্র সেটা তো বটেই, এর সাথে সাথে বর্তমানের গুজরাট এবং পাকিস্তানে এখন বর্তমানে সিন্ধ যে প্রভিন্সটা পড়ছে, সেই পুরো অঞ্চলটাকে নিয়ে কিন্তু সেই সময়কার বোম্বে প্রেসিডেন্সি কিন্তু গঠন মানে বোম্বে প্রেসিডেন্সি কিন্তু ছিল, এটা একটুখানি মাথায় রাখতে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা যে নতুন পোস্ট, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্টটি কিন্তু তোমার সৃষ্টি হচ্ছে 1833 খ্রিস্টাব্দে। 1833 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পোস্টটি আর কি থাকবে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পোস্টটি কিন্তু ছিল হচ্ছে তোমার 7 বছর, মানে 1733 মানে 1773 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1833 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট অফ 1833 এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন পোস্ট আসছে। সেই নতুন পোস্টটা হচ্ছে তোমার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন হচ্ছে উইলিয়াম বেন্টিং। এবং উইলিয়াম বেন্টিং সম্পর্কে আরেকটা জিনিস জেনে রেখে দাও, ইনি কিন্তু ভারতবর্ষের লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন। ঠিক আছে, তো ইনি ছিলেন হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ইনি হলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদেরকে দেখতে হবে আরেকটা যে মানে পোস্ট যেটা আর কি সৃষ্টি হচ্ছে, বা আরেকটা যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে তোমার ভাইসরয়। ভাইসরয় পোস্টটা সৃষ্টি হয়েছিল হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির হাত থেকে পুরোপুরিভাবে পাওয়ার আর কি ট্রান্সফার হয়ে যায় সেই সময় তোমার হচ্ছে যে ব্রিটিশ মোনার্কের হাতে। এর পিছনে কিন্তু কিছু কারণ ছিল। তো কারণগুলো কি কি, বা কারণগুলো মূল কারণটা কি না, দেখো, তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে তার ঠিক আগের বছর, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে পুরো ভারতবর্ষ ব্যাপী কিন্তু একটা মহাবিদ্রোহ কিন্তু ঘটে গেছে। অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের সিপাই মিউটিনি, এটা একটা জন অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান আমরা কিন্তু বলতে পারি ভারতবর্ষের ইতিহাসে। তো এই অভ্যুত্থানটা কিন্তু ব্রিটিশ মোনার্কের মানে সাম্রাজ্যবাদের বা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কিন্তু তোমার বলতে পারো মূলে একদম কুঠারাঘাত করে। ব্রিটিশরা বুঝতে পারে
যে ভারতবর্ষতে এখন আর আগের মতো ভাবে যদি ব্রিটিশরা শাসন করতে চায় তাহলে কিন্তু সেটা আর পসিবল হবে না। এই সময় থেকে ব্রিটিশকে খুব মনোযোগ সহকারে ভারতবর্ষতে তোমার হচ্ছে যে মনোনিবেশ করতে হবে, এবং তার পাশাপাশি ভারতবর্ষকে কিন্তু খুব ট্যাক্টফুলি কিন্তু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তো এই সময় আমরা যেটা প্রথমেই দেখলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই মানে 1858 এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা কোম্পানির হাত থেকে পুরোপুরিভাবে পাওয়ার আর কি ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং এই পাওয়ারটা চলে যাচ্ছে হচ্ছে তোমার এর হাতে, আমাদের তোমার হচ্ছে যে ব্রিটিশ মোনার্কের হাতে। তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বলতে পারি 1757 খ্রিস্টাব্দ থেকে, এবং আরো ভালোভাবে বললে 1773 খ্রিস্টাব্দ থেকে এক প্রকার তোমার হচ্ছে যে ভারতবর্ষতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757ই বলতে পারি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু তোমার হচ্ছে যে একাধিপত্য ছিল। কিন্তু তোমার হচ্ছে যে 1858 খ্রিস্টাব্দের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় কিন্তু ডাইরেক্টলি পাওয়ারটা পুরোপুরিভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে হচ্ছে ব্রিটিশ মোনার্কের হাতে। অর্থাৎ ব্রিটিশ মোনার্ক কিন্তু সরাসরি এই সময় কিন্তু ভারতের বিভিন্ন ম্যাটারে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে বা ভারতে কিন্তু রুল করতে পারবে, রুল করা শুরু করলো। তো এখানে এই জিনিসটাই তোমাদেরকে দেখো বলা আছে যে 1857 খ্রিস্টাব্দের রিভল্টের পর কোম্পানি শাসন কিন্তু পুরোপুরিভাবে অ্যাবলিশড হয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়াতে কিন্তু ডাইরেক্ট কন্ট্রোল চলে আসছে হচ্ছে ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ মোনার্কের। এটা একটু মাথায় রাখবে। ভিক্টোরিয়া সেই সময় ভারতবর্ষের আর কি এ ছিলেন। ভিক্টোরিয়া আর কি ভিক্টোরিয়া ভারতবর্ষ হচ্ছে, ভিক্টোরিয়া তখন ইংল্যান্ডের আর কি তোমার হচ্ছে যে কুইন ছিলেন সেই সময়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এর মাধ্যমে একটা নতুন পোস্ট আসছে, সেই পোস্টটি হচ্ছে তোমার ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় অফ ইন্ডিয়া পোস্টটির মানেই হচ্ছে তোমার ডেপুটি অফ দ্য মোনার্ক, ঠিক আছে? ডেপুটি অফ দ্য ব্রিটিশ মোনার্ক। ব্রিটিশ মোনার্কের ডেপুটি হিসাবে এনারা কিন্তু তোমার হচ্ছে যে ভারতবর্ষতে, বা তাদের প্রতিনিধি হিসাবে কিন্তু ভারতবর্ষতে এনারা কিন্তু তোমার হচ্ছে যে এনারা কি তোমার হচ্ছে যে ভারতবর্ষকে রুল করবেন বা ভারতবর্ষকে কন্ট্রোল করবেন। এটা একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে তোমার লর্ড ক্যানিং, এবং এই লর্ড ক্যানিংই কিন্তু ভারতবর্ষের লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের বলাও আছে যে লর্ড ক্যানিং কিন্তু ভারতবর্ষের প্রথম ভাইসরয় ছিলেন। এরপরে আমরা লিস্টে আসব। আশা করি তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে শুরু হয়েছে, মানে 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর থেকে যে যে তথ্যগুলো দিলাম, অর্থাৎ সেই সময়ে তোমার হচ্ছে যে ইংল্যান্ডের কুইন কে ছিলেন, সেই সময় ইন্ডিয়ার সম্রাট কে ছিলেন, এবং কোন জায়গাগুলোতে তারা ফ্যাক্টরি কোথায় কোথায় গঠন করছেন, ফার্স্ট ফ্যাক্টরি, ফার্স্ট পার্মানেন্ট ফ্যাক্টরি, এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত গল্পের আকারে তোমাদের যে যে তথ্যগুলো দিলাম, প্রত্যেক কটা তথ্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই তথ্যগুলো তোমরা যারা যারা পারবে লিখে নেবে, কিংবা যদি মাথায় রাখতে পারো তাহলে তো আরো ভালো, কারণ এগুলো কখনো তোমরা ভুলবে না তাহলে। তো লিখেও নিতে পারো কিংবা তোমরা মাথাতেও রাখতে পারো। তো এরপরে আমরা আজকে আসবো হচ্ছে তোমার লিস্টে। তো গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের লিস্ট আমরা এখন আলোচনা করব, এবং এছাড়াও আমরা যে জায়গাটা আলোচনা করলাম একটু আগে, সেটা হচ্ছে তোমার প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম, ঠিক আছে? এটাও একটু মাথায় রাখবে, এবং গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল, এটাও একটু মাথায় রাখবে। তো গভর্নর অফ বেঙ্গলের যখন আমরা দেখতে পাচ্ছি যে 1773 খ্রিস্টাব্দে গভর্নর অফ বেঙ্গলের যে পোস্ট সেটা কিন্তু উঠে যাচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারপরে আসছে হচ্ছে তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটা। তো প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তো এনার সময় কি হচ্ছে না, রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, 1773 হচ্ছে। তো রেগুলেটিং অ্যাক্ট 1773টা কিন্তু আমাদের জন্য প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই অ্যাক্টের মাধ্যমে 1774 খ্রিস্টাব্দে ভারতবর্ষতে কিন্তু প্রথম বলতে পারো
সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিন্তু গঠন হচ্ছে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, এটা একটুখানি মাথায় রাখবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তোমার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এটা আসছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ওনার সময় আমরা দেখতে পাচ্ছি যে রোহিলা ওয়্যার হচ্ছে 1774 খ্রিস্টাব্দের রোহিলা ওয়্যার হচ্ছে, এটা একটু মাথায় রাখতে পারবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মারাঠাদের সাথে প্রথম যুদ্ধ, মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ফার্স্ট ব্যাটেল অফ মানে ফার্স্ট ওয়্যার অফ মানে অ্যাংলো মারাঠা ওয়্যার, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যার হচ্ছে। তো ৭ বছরের যুদ্ধ ১৭৭৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৮২ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। তো এই যে এই সময় আর কি তোমার হচ্ছে যে মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস, এবং মারাঠা পেশওয়া ছিলেন এই সময় হচ্ছে তোমার মাধবরাও টু, ঠিক আছে? তো মেইনলি আর কি নানা ফাড়নবিস আর কি সেই সময় মানে মাধবরাও টু পেশোয়া থাকলেও উনি মাইনর ছিলেন, তো সেই কারণে পুরোপুরিভাবে আর কি তোমার হচ্ছে যে কন্ট্রোল করতেন বা পাওয়ার মানে শাসনটাকে আর কি পুরোপুরিভাবে কন্ট্রোল করতেন হচ্ছে সেই সময় নানা ফাড়নবিস, ঠিক আছে? তো ওনাকে মেকিয়াভেলি অফ মারাঠা রেসও বলা হয়। তো বলতে পারো যে মারাঠাদের সাথে এই যুদ্ধটা কিন্তু হয়েছিল, এবং ট্রিটি অফ সালবাই, এই ট্রিটি অফ সালবাই এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের কিন্তু শেষ হয়। তারপরে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তোমার সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়্যার। এই লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়্যার হচ্ছে, এবং এই সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়্যার হওয়ার সময় ১৭০০ মানে ১৭৮০ থেকে ১৭৮৪ পর্যন্ত এই অ্যাংলো মাইসুর ওয়্যারটা আর কি ফার্স্ট এই সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়্যারটা হয়েছিল। তো এই সেকেন্ড অ্যাংলো মাইসুর ওয়্যার চলার সময় ১৭৮০ থেকে ১৭৮২ মধ্যে এই যুদ্ধটাকে আর কি তোমার হচ্ছে যে চালিয়েছিলেন হচ্ছে মাইসুরের তরফ থেকে হায়দার আলী। তো হায়দার আলী ১৭৮২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, এবং তারপরে দেখি ১৭৮২ খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে তার সুযোগ্য পুত্র তোমার হচ্ছে যে টিপু সুলতান কিন্তু এই যুদ্ধের দায়িত্বভার গ্রহণ করেন, ঠিক আছে? এই জায়গাগুলো একটুখানি মাথাতে রাখতে হবে। এইগুলো একটু খুব ভালো করে মাথায় রাখবে। হুম? এবং আরেকটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে ১৭৮০ খ্রিস্টাব্দে এনার সময় ১৭৮০ খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম আর কি তোমার হচ্ছে যে মানে নিউজ পেপার আসছে, সেটা অবশ্যই বেঙ্গলে হচ্ছে। ভারতবর্ষের প্রথম নিউজ পেপার আসছে বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে? এবং জেমস অগাস্টাস হিকি, যে এই মানে জেমস অগাস্টাস হিকি এটাকে কিন্তু তোমার হচ্ছে যে পাবলিশ করছেন, এই কারণে এটাকে হিকিস গ্যাজেটও কিন্তু বলা হয়। তো বাংলার প্রথম নিউজ পেপার বেঙ্গল গ্যাজেট, এটা আর কি তোমার পাবলিশ হচ্ছে বেঙ্গল থেকে, এবং জেমস অগাস্টাস হিকি এটাকে তোমার পাবলিশ করেছিলেন বলে এটাকে আমরা তোমার হচ্ছে যে এও বলতে পারি, মানে হিকিস গ্যাজেটও কিন্তু এটাকে আমরা বলি, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলছিলাম যে এনার সময়তেই অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের সময়তেই ১৭৭৪ খ্রিস্টাব্দে একটু আগেও আমি বলছিলাম যে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা গঠন হচ্ছে, এবং এই সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটার প্রথম আর কি তোমার জাস্টিস ছিলেন হচ্ছে তোমার এলিজা ইমফে, ঠিক আছে? এলিজা ইমফে, এটা একটুখানি মাথায় রাখবে। আচ্ছা, তো যে অপশনগুলো যে তোমাদের ইনফরমেশনগুলো দিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটু মাথাতে রেখো সকলে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? এরপরে আসছেন, এরপরে আর কি তোমার হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছেন তোমার লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসকে আমরা প্রথমে মানে এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে একটুখানি বলে নিতে চাই, লর্ড কর্নওয়ালিসকে কিন্তু তোমার হচ্ছে যে ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়, ঠিক আছে? মানে আইসিএস এর আর কি তোমার হচ্ছে যে ফাদার বলা হয়, মানে জনক বলা হয় এনাকে, ঠিক আছে? এটা একটুখানি মাথায় রাখবে। এছাড়াও আমরা দেখতে পাই যে তোমার উনি কিন্তু মানে লর্ড কর্নওয়ালিস কিন্তু তোমার যখন আর কি এই সময় মানে যখন আর কি তোমার হচ্ছে যে আমেরিকা আর কি ইন্ডিপেন্ডেন্ট হয়, তো সেই সময় ব্রিটিশ কমান্ডার ইন চিফ হিসাবে এই লর্ড কর্নওয়ালিস কিন্তু সেই সময় সার্ভ করেছিলেন ব্রিটিশকে। যখন আর কি তোমার হচ্ছে যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং আমেরিকা যে স্বাধীনতা লাভ করেছিল সেই সময় ব্রিটিশের কমান্ডার ইন চিফ হিসাবে কিন্তু ইনি ছিলেন, এটা একটু মাথায় রাখবে।
এবং এই সময় এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে তোমার এসপি পোস্ট অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই পোস্টটা কিন্তু এনার সময় কিন্তু ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, এছাড়াও এবার দেখো এখানে যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে থার্ড অ্যাংলো মাইসুর ওয়্যার, যেটা 2 বছরের জন্য হয়েছিল 1790 থেকে 1792 পর্যন্ত। লর্ড কর্নওয়ালিসের সাথে বলতে পারো যে এই যুদ্ধটি হয়েছিল হচ্ছে মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। তোমার এই যুদ্ধটা হয়েছিল হচ্ছে তোমার টিপু সুলতানের, এবং ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনমের মাধ্যমে এই যুদ্ধটা কিন্তু তোমার হচ্ছে যে শেষ হয়েছিল। এই ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম মারাত্মক ইম্পর্টেন্ট, থার্ড অ্যাংলো মাইসুর ওয়্যার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্নওয়ালিস কোর্ট হচ্ছে 1793 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোর্ট আর কি তোমার এস্টাবলিশ হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আহ, মানে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে তোমার জুডিশিয়ারিকে সেপারেট করা হচ্ছে। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ থেকে জুডিশিয়ারিকে এই সময় কিন্তু সেপারেট করা হচ্ছে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পার্মানেন্ট সেটেলমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কর্নওয়ালিসের জন্য, মানে কর্নওয়ালিসের এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস হচ্ছে কোথায় না বেঙ্গলে, মানে তৎকালীন বেঙ্গলে, অর্থাৎ বর্তমানে বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই অঞ্চলগুলোতে কিন্তু হচ্ছে। এবং এটাকে আমরা জমিনদারি ল্যান্ড রেভিনিউ সিস্টেমও বলতে পারি। সানসেট লও এই সেটেলমেন্টের সাথেই আর কি যুক্ত ছিল। এবং ব্রিটিশরা সেই সময় যেই পরিমাণ ভারতীয় অঞ্চলে নিজেদের রাজত্ব কায়েম করেছিল তার 57% অঞ্চলে কিন্তু তোমার হচ্ছে যে এই পার্মানেন্ট সেটেলমেন্ট কিন্তু প্রচলিত ছিল। অর্থাৎ আম, এই যে তোমার পার্মানেন্ট সেটেলমেন্ট এটা কিন্তু 57% মানে কভার্ড দ্য 57% অফ দ্য টোটাল এরিয়া অফ ব্রিটিশ ইন্ডিয়া, এটা একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এনার সময় লর্ড কর্নওয়ালিসের সময় কিন্তু তোমার একটা নতুন পোস্ট আসছে, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট জাজের কিন্তু নতুন পোস্ট কিন্তু এই সময় ক্রিয়েট হচ্ছে, এটাগুলো একটু মাথায় রাখবে। প্রচুর ইনফরমেশন এখান থেকে দিলাম, সকলে কিন্তু এগুলো একটু মাথায় রাখবে এবং গল্পের আকার এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু মুখস্থ করতে কেউ যাবে না, বারবার করে বলে দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যার নাম বলা আছে তিনি হচ্ছেন তোমার লর্ড ওয়েলেসলি। তবে লর্ড ওয়েলেসলির আগেও একজন ছিলেন। ঠিক আছে, মানে লর্ড কর্নওয়ালিসের পরেও 1793 থেকে 1798 পর্যন্ত আরেকজন ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে, তার নাম ছিল স্যার জন সোর। ঠিক আছে, স্যার জন সোর। তো স্যার জন সোরের সময় আমরা দেখতে পাচ্ছি যে তোমার 1795 খ্রিস্টাব্দে এই জন সোরের সময়, এগুলো একটুখানি ভালো করে শুনে নাও কিংবা লিখে নাও, বারবার করে বলছি, 1795 খ্রিস্টাব্দে জন সোরের সময় আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান স্যাক্রিফাইস, ঠিক আছে, হিউম্যান স্যাক্রিফাইস কিন্তু অ্যাবলিশড হচ্ছে। তাহলে জন সোরের সময় 1795 খ্রিস্টাব্দে হিউম্যান স্যাক্রিফাইস তোমার অ্যাবলিশড হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, স্যার জন সোরের সময়, এটা একটু মাথায় রাখবে। এবং এরপরে আমরা আসবো হচ্ছে তোমার লর্ড ওয়েলেসলিতে। লর্ড ওয়েলেসলি থেকে তোমাদের অনেকগুলো ইনফরমেশন আমি দেবো, সকলে একটু মন দিয়ে শুনবে এবং খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো লর্ড ওয়েলেসলি ভারতবর্ষের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে ছিলেন হচ্ছে, দেখে রাখো, 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং উনি নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেন। ঠিক আছে, নিজেকে আর কি রয়্যাল বেঙ্গল টাইগার বলতেন, এটা খুব বিখ্যাত হয়ে গেছিল সেই সময়। তো উনি নিজেকে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার বলে কিন্তু মানে ডেসক্রাইব করতেন, এটা একটুখানি মাথায় রাখবে সকলে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ওনার সময়তেই তোমার হচ্ছে যে মাদ্রাস প্রেসিডেন্সি এইটা কিন্তু তোমার হচ্ছে যে গঠন হচ্ছে, মাদ্রাস প্রেসিডেন্সি, এটা একটু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ঠিক আছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে কি? অধীনতামূলক মিত্রতা, এখানে বলা আছে অধীনতামূলক মিত্রটা কিন্তু ওনার সময় থেকে কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। তো এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম গ্রহণ করেছিলেন কারা? অনেকবার তোমাদের এক্সামে এসে গেছে,
এই সাবসিডারি অ্যালায়েন্স প্রথম গ্রহণ করেছিলেন হচ্ছে, বা প্রথম এই সাবসিডারি অ্যালায়েন্সে প্রথম সাইন করেছিলেন হচ্ছে তোমার হায়দ্রাবাদের নিজাম। তো হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথম যারা কিন্তু তোমার হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এনার সময় আমরা দেখতে পাচ্ছি যে তোমার ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার হচ্ছে, এবং এটাই আর কি তোমার হচ্ছে যে মানে শেষ যুদ্ধ ছিল অ্যাংলো মাইসুর ওয়ারের মধ্যে। এবং এই যুদ্ধতে আমরা দেখতে পাচ্ছি যে তোমার টিপু সুলতান কমপ্লিটলি ডিফিট হচ্ছে, এবং এই যুদ্ধতে টিপু সুলতান কিন্তু মৃত্যুবরণ করছেন। যদিও একটা কথা তোমাদেরকে বলিনি, যদিও তোমার হচ্ছে যে আহ, ব্রিটিশরা কিন্তু কখনোই তোমার হচ্ছে যে টিপু সুলতানকে কিন্তু তোমার হত্যা করার কোনো হুকুম কিন্তু দেননি। ওনাকে আর কি তোমার হচ্ছে যে জীবিত অবস্থায় বন্দি করার কথা বলেছিলেন, কারণ খুব ট্যালেন্টেড মানুষ ছিলেন টিপু সুলতান। টিপু সুলতানের সম্পর্কে যখন আমি বর্ণনা করব তোমাদের, তখন দেখবে প্রচন্ড ট্যালেন্টেড মানুষ ছিলেন। ঠিক আছে, মানে রকেটের যে কনসেপ্ট, যুদ্ধক্ষেত্রে রকেটের যে ব্যবহারের যে কনসেপ্ট, সেটা কিন্তু প্রথম আর কি এই ইন্ট্রোডিউস করেছিলেন, মানে যুদ্ধক্ষেত্রে রকেটের প্রথম ব্যবহার করেছিলেন কিন্তু এই টিপু সুলতান। এটা মাথায় রাখবে। তো ওনাকে কিন্তু জীবিত আর কি তোমার হচ্ছে যে করতে বলেছিলেন, কিন্তু উনি যুদ্ধ মানে করে কিন্তু প্রাণ ত্যাগ করেন। যাই হোক, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যার হচ্ছে, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যার। ঠিক আছে, 1803 থেকে 1805 খ্রিস্টাব্দে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যার হচ্ছে। এবং এই যুদ্ধতে আমরা দেখতে পাচ্ছি যে মারাঠাদের তোমার সিন্ধিয়া, ভোসলে এবং হোলকার এদের মিলিত বাহিনীর আর কি পরাজয় হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, 1802 খ্রিস্টাব্দে এই লর্ড ওয়েলেসলির সময়, যেই কারণে এই অ্যাংলো মারাঠা ওয়ারটা হয়েছিল, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারটা হয়েছিল, 1802 খ্রিস্টাব্দে ট্রিটি অফ বেসিন হয়েছিল। বাজিরাও টু, লাস্ট পেশোয়া বাজিরাও টু এর সঙ্গে এই ট্রিটি অফ বেসিন হয়েছিল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। 1802 খ্রিস্টাব্দে ট্রিটি অফ সালবাই, ট্রিটি অফ বেসিন, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সকলে মাথায় রাখবে। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, 1800 খ্রিস্টাব্দে ওনার সময়তেই ফোর্ট উইলিয়াম কলেজ আর কি গঠন হচ্ছে। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে এই লর্ড ওয়েলেসলির সময় কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ গঠন হচ্ছে। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ তোমার কেন গঠন হয়েছিল না, সিভিল সার্ভেন্টদের ট্রেনিং এর জন্য। ঠিক আছে, সিভিল সার্ভেন্টদের ট্রেনিং এর জন্য কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু গঠন হয়, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে মানে পরবর্তী যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন তার কথায়। তবে এখানে তার কথা বলা নেই, এখানে বলা আছে হচ্ছে তোমার লর্ড মিন্টো ওয়ানের কথা। তবুও আমরা এনার পরবর্তী লর্ড ওয়েলেসলির পরে যিনি আর কি তোমার গভর্নর জেনারেল হয়েছিলেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন, তার নাম ছিল হচ্ছে তোমার স্যার জন বার্লো। কি নাম ছিল তার? স্যার জন বলছি, স্যার জর্জ বার্লো। ঠিক আছে, স্যার জর্জ বার্লো, ইনি 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে কিন্তু এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে কিন্তু মানে ছিলেন। এনার সময় যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দেখো, এনার সময় কিন্তু 1806 খ্রিস্টাব্দে, মারাত্মক ইম্পর্টেন্ট দুটো তথ্য দেবো স্যার জর্জ বার্লো থেকে, লিখে নাও সকলে, পরীক্ষাতে আসবে। তো 1606 খ্রিস্টাব্দে ভেলর মিউটিনি হচ্ছে, স্যার জর্জ বার্লোর সময় তোমার 1606 খ্রিস্টাব্দে ভেলর মিউটিনি হচ্ছে। এই ভেলর মিউটিনিকে ফার্স্ট সিপাই মিউটিনি ইন ইন্ডিয়া, এটা ছিল হচ্ছে ভারতবর্ষের প্রথম সিপাই মিউটিনি বা প্রথম সিপাই বিদ্রোহ। এই ভেলর বিদ্রোহ বা ভেলর মিউটিনি কিন্তু ভারতবর্ষের প্রথম সিপাই বিদ্রোহ ছিল। যদিও এটা পুরোপুরি ভারতবর্ষে ছড়িয়ে যেতে পারেনি বা দমিত হয়ে গেছিল বা ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটা ভারতবর্ষের প্রথম সিপাই মিউটিনি ছিল, এটা একটু ভালো করে মাথায় রেখো। এবং স্যার জর্জ বার্লো থেকে আরেকটা যে তোমাদের ইনফরমেশন দেবো সেটা হচ্ছে 1807 খ্রিস্টাব্দ থেকে, 1807 খ্রিস্টাব্দ থেকে মানে 1807 থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ এম্পায়ারে, এই জর্জ বার্লোর সময় ব্রিটিশ এম্পায়ারে স্লেভ ট্রেডিং বন্ধ হয়ে যায়। কৃতদাস বিক্রি মানে কৃতদাস প্রথা বা কৃতদাস বিক্রির যে আর কি তোমার একটা যে চলছিল, যে একটা নিন্দনীয় যে প্রথা যেটা চলছিল, সেটা কিন্তু এই সময় 1807 খ্রিস্টাব্দে কিন্তু বন্ধ হয়ে যায়, এটা একটু মাথায় রাখবে।
স্লেভ ট্রেডিং কিন্তু বন্ধ হয়ে যায় এই সময়। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে স্যার জর্জ বার্লোর পর 1805 থেকে 1807 পর্যন্ত উনি ছিলেন। এরপরে আসছে হচ্ছে লর্ড মিন্টো ওয়ান, 1807 থেকে 1813 পর্যন্ত ইনি ছিলেন। এনার সময় সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তোমার ট্রিটি অফ অমৃতসর, মানে মহারাজা রঞ্জিত সিং এর সঙ্গে ট্রিটি অফ অমৃতসর। দেখো, মহারাজা রঞ্জিত সিং যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু ব্রিটিশরা কিন্তু তোমার হচ্ছে যে শিখ এম্পায়ারের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে কিন্তু সেভাবে যুক্ত হননি। তোমরা যদি দেখো ভালো করে লক্ষ্য করে যে পাঞ্জাব মানে মানে এই শিখ এম্পায়ারের সাথে ব্রিটিশদের কনফ্লিক্ট শুরু হয় কিন্তু মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর থেকে। তার আগে পর্যন্ত কিন্তু ওনাদের সাহস হয়নি যে মহারাজা রঞ্জিত সিং বেঁচে থাকাকালীন যে শিখ এম্পায়ারের উপর কোনো রকম কোনো আঘাত আনার। যাই হোক, আহ আমরা দেখতে পাচ্ছি যে এনার সময় 1813 খ্রিস্টাব্দে চ্যাটার অ্যাক্ট চ্যাটার অ্যাক্ট অফ 1813 আসছে, চ্যাটার অ্যাক্ট অফ 1813 আসছে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে ট্রেডিং মানে ট্রেডের ক্ষেত্রে কোম্পানির যে তোমার মোনোপলি ভারতবর্ষতে যেটা ছিল সেটা কিন্তু অ্যাবলিশড হয়ে গেল এক প্রকারে, শুধুমাত্র টি ছাড়া। ওনারা তো অনেক প্রোডাক্টই আর কি তোমার হচ্ছে যে মানে ট্রেড করতেন, তো একমাত্র টি বাদ দিয়ে বা একমাত্র চা বাদ দিয়ে আর প্রত্যেকটা বস্তুর উপর বা প্রত্যেকটা এর উপর কিন্তু কোম্পানির মনোপলি কিন্তু বা একাধিপত্য কিন্তু তোমার হচ্ছে যে অ্যাবলিশড হলো এই সময়। আচ্ছা, এর পরবর্তী যিনি তোমার হচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন তার নাম হচ্ছে তোমার লর্ড হেস্টিংস। ঠিক আছে, লর্ড হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস এর সাথে কিন্তু গুলিয়ে ফেলো না এনাকে। লর্ড হেস্টিংস, লর্ড হেস্টিংস। তো এনার সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, এনার সময় এনার থেকে অনেকগুলো ইনফরমেশন তোমরা একটু পাবে। সেটা হচ্ছে যে তোমার বলতে পারো যে এনার সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো সব থেকে ইম্পর্টেন্ট। যেমন দেখো, প্রথমে অ্যাংলো নেপাল ওয়ার, ঠিক আছে, ট্রিটি অফ সাগৌলি, এটা একটু মাথায় রাখবে। 1816 খ্রিস্টাব্দের এক্সামে এসে গেছে তোমাদের, বলতে পারো ট্রিটি অফ সাগৌলি 1816 খ্রিস্টাব্দে, এটা একটু মাথায় রাখবে। এবং অ্যাংলো নেপাল ওয়ারটা মাথায় রাখবে 1814 খ্রিস্টাব্দ থেকে 1816 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে, থার্ড ব্যাটেল অফ তোমার হচ্ছে যে অ্যাংলো মারাঠা মানে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার 1817 থেকে 1819, মানে 1817 থেকে 1818 বা মতান্তরে মনে করে 1819। তো এরপর থেকে আমরা দেখতে পাই যে মারাঠা এম্পায়ার কিন্তু তোমার হচ্ছে যে এক প্রকার শেষ হয়ে যায় বা ব্রিটিশরা পুরোপুরিভাবে মানে কন্ট্রোল করতে শুরু করে এই সময়। এবং শেষ মানে তোমার যিনি আর কি পেশোয়া ছিলেন, তিনি একটা তোমার হচ্ছে যে পেনশনভোগী আর কি পোস্টে মানে পেনশনভোগী হয়ে গেছিলেন, মানে ব্রিটিশদের পেনশনভোগী হয়ে গেছিলেন এই যুদ্ধের পর। এই যুদ্ধের পর আমরা দেখতে পাই মারাঠাদের পরাজয় হয়, ঠিক আছে, এবং পেনশনভোগী আর কি এতে আর কি পরিণত হয়। যাই হোক, তারপরে আমরা যেটা দেখতে পাই যে এনার সময় কিন্তু রাউতবাড়ি সিস্টেম 1820 খ্রিস্টাব্দে, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, রাউতবাড়ি সিস্টেম আর কি তোমার হচ্ছে যে সিস্টেম আর কি সূত্রপাত হয় মাদ্রাসে, বিশেষ করে মাদ্রাস কি আর কি কেন্দ্র করে। এবং থমাস মুনরো মাদ্রাস এবং বোম্বে এই দুটো জায়গায় বিশেষ করে এটা এই সিস্টেমটা আর কি তোমার বিখ্যাত হয়। মাদ্রাসে এটা আর কি তোমার শুরু করে হচ্ছে থমাস মুনরো, এবং বোম্বেতে এইটার আর কি আর্কিটেক্ট ছিলেন হচ্ছে তোমার, এই সিস্টেমের আর্কিটেক্ট ছিলেন হচ্ছে তোমার এলফিনস্টোন। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখতে পাই যে 1818 খ্রিস্টাব্দে এনার সময়তেই তোমার নীল দর্পণ, ঠিক আছে, নীল দর এই সরি নীল দর্পণ বলছি, সমাচার দর্পণ, সরি 1818 খ্রিস্টাব্দে প্রথম ভার্নাকুলার বা প্রথম আঞ্চলিক নিউজ পেপার হিসাবে উঠে আসে হচ্ছে তোমার সমাচার দর্পণ। এটা অবশ্যই তোমার বেঙ্গলি একটা ছিল, সমাচার দর্পণ। এবং এটি পাবলিশ করতেন হচ্ছে তোমার জেসি মার্সম্যান, ঠিক আছে, জেসি মার্সম্যান। জেসি মার্সম্যান তোমার ভারতবর্ষের প্রথম মান্থলি নিউজ পেপার যেটার নাম ছিল দিগদর্শন, এটাও কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে পাবলিশ করতেন শ্রীরামপুর থেকে। এটা একটু মাথায় রাখবে। হুম। আচ্ছা, আর 1818 খ্রিস্টাব্দে এনার সময়তেই
তোমার হচ্ছে যে বোম্বে প্রেসিডেন্সিও কিন্তু গঠন হয়েছিল। এগুলো একটু মাথায় রেখো। যে এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি এখানে যেগুলো লেখা আছে এর বাইরেও তোমাদের যে এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি প্রত্যেক কটা তথ্য কিন্তু একটু সকলে একটু মাথায় রাখবে। এরপরে আমরা আসছি হচ্ছে লর্ড আর্মহার্স্ট। আর্মহার্স্ট স্ট্রিট আছে এখনো, তোমরা সকলেই জানো যারা যারা তোমরা এর দিকে যাও, যারা যারা তোমরা প্রেসিডেন্সি কলেজ বা আহ, সকলেই গেছো, তোমরা হচ্ছে কলেজ স্কোয়ারে গেছো বই কিনতে, তারা সকলেই এই লর্ড মানে আর্মহার্স্ট স্ট্রিটের ওপর দিয়ে গেছো এনার নাম অনুযায়ী, লর্ড আর্মহার্স্টের নাম অনুযায়ী। তো 5 বছর ইনি আর কি তোমার হচ্ছে যে ছিলেন, এবং এনার সম্পর্কে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার এনার সময় কিন্তু ফার্স্ট বার্মিস ওয়ার হয়েছিল। ফার্স্ট বার্মিস ওয়ার এনার সময় হয়েছিল, এবং 1824 থেকে 1826 ফার্স্ট বার্মিস ওয়ার। ঠিক আছে, এবং তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে এনার সময় তোমার লর্ড আর্মহার্স্টের সময় 1824 খ্রিস্টাব্দে বারাকপুর মিউটিনি হয়েছিল। ঠিক আছে, 1824 খ্রিস্টাব্দে বারাকপুর মিউটিনি হয়েছিল। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, 1826 খ্রিস্টাব্দে এনার সময় ভারতপুর কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে, ভারতপুর পুরোপুরিভাবে ব্রিটিশদের কন্ট্রোলে চলে আসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই লর্ড আর্মহার্স্টের সময় কিন্তু মালয় প্লেটুর যে তোমার টেরিটরিজ গুলো ছিল, মালয় প্লেটুর সেই টেরিটরিজ গুলো কিন্তু মানে ব্রিটিশদের আন্ডারে কিন্তু এই সময় চলে আসছে। তো লর্ড আর্মহার্স্ট থেকে এই 4টে পয়েন্ট তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং তোমার ছিলেন হচ্ছে লাস্ট মানে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং ফার্স্ট ফার্স্ট তোমার হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কারণ উনি যখন আর কি তোমার মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে উনি যখন সার্ভ করছেন সেই সময় 1833 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে ট্যাটার অ্যাক্টের মাধ্যমে একটা নতুন পোস্ট ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তো উনি আর কি ভারতবর্ষের কিন্তু প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, এটা একটু মাথায় রাখবে। এবং এনার সময় যে যে ঘটনাগুলো ঘটে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আহ, প্রথমেই আসছে হচ্ছে তোমার চ্যাটার অ্যাক্ট, যার মাধ্যমে আর কি তোমার হচ্ছে যে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটি আসছে। এছাড়াও তোমাদের যেটা মাথায় রাখতে হবে উনি কিন্তু 1829 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে যে এই সতীদাহ প্রথা মানে মানে সতী সিস্টেম কিন্তু অ্যাবলিশ করেছিলেন। ঠিক আছে, একটা জিনিস এখানে একটু তোমাদের বলে রাখি, যদিও মডার্ন হিস্ট্রির সাথে এটা সংযুক্ত নয়, ভারতবর্ষতে প্রথম সতীর এভিডেন্স আমরা পেয়েছি কিন্তু গুপ্ত যুগে। ঠিক আছে, তার আগে কিন্তু আমরা সতীর এভিডেন্স পাইনি, কিন্তু প্রথম পেয়েছিলাম হচ্ছে গুপ্ত যুগে। গুপ্ত যুগের তোমার এরান ইনস্ক্রিপশন মানে ভানুগুপ্তের এরান ইনস্ক্রিপশন থেকে কিন্তু আমরা মানে 510 এটি, অ্যারাউন্ড 510 এটিতে মানে 510 খ্রিস্টাব্দতে এরান ইনস্ক্রিপশনে মানে ভানুগুপ্তের এরান এরান ইনস্ক্রিপশনে আমরা কিন্তু প্রথম এই সতী সিস্টেমের কিন্তু প্রথম এভিডেন্স কিন্তু পেয়েছিলাম, বা সতী হওয়ার প্রথম কিন্তু বা সতী প্র্যাকটিসের প্রথম কিন্তু এভিডেন্স আমরা এখান থেকে কিন্তু পেয়েছিলাম, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, এনার সময় কি হচ্ছে, এনার সময় তোমার হচ্ছে যে ক্যালকাটার ক্যালকাটায় আর কি প্রথম মেডিকেল বা ভারত মানে প্রথম মেডিকেল কলেজ আর কি গঠন হচ্ছে, যেটা ক্যালকাতায় গঠন হয়েছিল। এনার সময় চাইল্ড স্যাক্রিফাইস বা ইনফ্যান্টিসাইড অ্যাবলিশড হচ্ছে। ঠিক আছে, এনার সময় কিন্তু চাইল্ড স্যাক্রিফাইস এবং ইনফ্যান্টিসাইড মানে ভ্রূণ অবস্থায় আর কি হত্যা করে এই জায়গাগুলো কিন্তু তোমার হচ্ছে যে বন্ধ করা হচ্ছে। এবং এনার সময় এনাকে আমরা বলতে পারি ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। তো ওয়েস্টার্ন এডুকেশনের জনক, ইন্ডিয়াতে ওয়েস্টার্ন এডুকেশনের জনক হিসাবে কিন্তু আমরা এনাকে কিন্তু ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ মানে সতী সিস্টেমের সাথে সাথে আরও যে তোমার ভারতবর্ষের তৎকালীন সমাজে আরও যে তোমার প্র্যাকটিসেসগুলো ছিল, ক্রুয়েল প্র্যাকটিসেসগুলো ছিল, সেগুলো কিন্তু ইনি কিন্তু অ্যাবলিশ করেছিলেন, এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, এনার সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মিস গভর্নেন্সের অজুহাতে বিভিন্ন প্রিন্সলি স্টেটকে কিন্তু এই সময় কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশরা কিন্তু নিজেদের মানে সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তার মধ্যে ছিল হচ্ছে 1831 খ্রিস্টাব্দের এনার সময়তে হয়েছিল, সেটা হচ্ছে 1831 খ্রিস্টাব্দের মাইসুর, তারপরে হচ্ছে 1834 খ্রিস্টাব্দে কুর্গ,
তারপরে হচ্ছে 1834 খ্রিস্টাব্দেই তোমার হচ্ছে যে চাচার এবং জয়ন্তিয়া এই অঞ্চলগুলোকে কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে করেছিলেন। ঠিক আছে? এই অঞ্চলগুলোকে মিস গভর্নেন্স এর অজুহাতে কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন উনি। এটা একটুখানি মাথায় রাখবে। আর এনার সময় আরেকটা জিনিস একটুখানি মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এনার সময় থেকে বলতে পারো ইংলিশ কিন্তু ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষিত হয়। ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে আর কি কিন্তু ঘোষণা করা হয়। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আর এনাকে ভারতবর্ষের তোমার হচ্ছে যে মোস্ট লিবারাল এবং এনলাইটেন্ড গভর্নর জেনারেল বলা হয়। মানে গভর্নর জেনারেল আর কি এনাকে বলা হয়। ভারতবর্ষের মোস্ট লিবারাল এবং এনলাইটেন্ড গভর্নর জেনারেল বলা হয় এনাকে। এগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে? তো আজকে আমরা লর্ড উইলিয়াম বেন্টিং অবধি আজকে আমাদের ক্লাসটা আমরা রাখছি, এবং পরের দিনের ক্লাসে আমরা স্যার চার্লস ব্যাটকেলস থেকে শুরু করব, এবং ওখানে আমরা অনেক কিছু তথ্য, পরের ক্লাসগুলোতে আমরা অনেক কিছু তথ্য পাবো। তো আমাদের 4টে থেকে 5খানা পার্ট আসবে এই টপিকের ওপর, কারণ তোমরা বুঝতেই পারছো টপিকটা খুব বড় এবং প্রচুর ইনফরমেশন কিন্তু এই টপিকের ভেতর আছে। তাই এটা আমাদের 4 থেকে 5খানা কিন্তু পার্টে কিন্তু আমাদের এই ক্লাসটি আসবে। আচ্ছা, তো আজকের ক্লাসটি শেষ করবার আগে তোমাদের কাছে আরেকটা যেটা বলবার, সেটা হচ্ছে যে দেখো 4th এপ্রিল থেকে তোমাদের কিন্তু অরিত্র স্যারের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। অরিত্র স্যারের ম্যাথ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম ক্লাসে তোমাদের মানে অনেকেই কিন্তু ক্লাস করেছে এবং খুব পছন্দ করেছে অরিত্র স্যারের ক্লাস। আমাদের ইউটিউবেও যে ক্লাসগুলো আছে অরিত্র স্যারের খুব পছন্দ করেছে। এবং তোমাদের মধ্যে এখনো পর্যন্ত যারা যারা স্যারের ক্লাসে জয়েন করোনি অথচ করতে চাও, তারা কিন্তু অবশ্যই স্যারের ক্লাসে কিন্তু জয়েন করে যেও। ঠিক আছে? স্যারের ক্লাসে কিন্তু জয়েন করে যেও, এবং স্যার কিন্তু তোমাদেরকে ম্যাথসের পাশাপাশি কিন্তু রিজনিংও করাবেন। যদি তোমাদেরকে এই ক্লাসের সম্পর্কে যদি ডিটেলসে জানতে হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই নাম্বারটা, অর্থাৎ 8813005030, এই নাম্বারটায় কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও অ্যাডমিশনের জন্য। এবং তোমাদের যদি কোর্স রিলেটেড কোনো রকম কোনো যদি এনকোয়ারি থাকে বা কোনো রকম কোনো যদি কোয়ারিজ থাকে, সেগুলো কিন্তু তোমরা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বারে মাধ্যমে, মানে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমরা সলভ করে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে প্রথমেও বলেছিলাম, এখনো বলছি, যে 11ই এপ্রিল আমাদের এটিসির তোমার প্রথম আর কি জিকে জিএস ক্লাস আসছে 7টার থেকে এই বৃহস্পতিবার। তো প্রথম জিকে জিএস ক্লাসে আমাদের প্রথম যে ক্লাসটি হবে সেটা হবে হচ্ছে হিস্ট্রির ওপর, এবং ক্লাসটি নেব আমি, তোমাদের রাজদীপ স্যার। এবং সপ্তাহে তোমাদের 2টো করে ক্লাস হবে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে তোমাদের ক্লাস হবে। আর আহ, তোমরা যারা যারা এই ক্লাসে জয়েন করতে চাও, তারা অবশ্যই কিন্তু তোমাদের যে নাম্বারটি যেটি বললাম, এই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। 8813005030, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আরেকটা নাম্বার, অর্থাৎ 9831394273, 9831394273, এই নাম্বারেও কিন্তু তোমরা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? তো দেখো এইগুলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যারা যারা আমাদের সাথে, মানে আমাদের সাথে ক্লাসগুলো করতে চাও, বা আমাদের এই বৃহস্পতিবারের ক্লাসে যারা তোমরা জয়েন করতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সাথে এই নাম্বার, যে নাম্বার দুটো বললাম, সেই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে কিন্তু তোমরা মানে আমাদের সাথে যোগাযোগ করে নাও। কোর্স রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ আছে এখান থেকে কিন্তু সলভ করে দিতে হবে, এবং তোমরা যারা যারা ক্লাস করতে চাও তাদেরকে কিন্তু আমাদের ব্যাচে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে, যেখানে আমাদের লিঙ্ক বা সমস্ত কিছু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের অ্যাড করে নেওয়া হবে। তো 11 তারিখ যারা যারা ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও, সত্বর যোগাযোগ করে নিও। তো চলো, আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখছি, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনার মধ্যে থেকো। যে যে তথ্যগুলো তোমাদের ক্লাসে দেওয়া হচ্ছে সেগুলো সকলে ভালো করে লিখে নিও বা মনে রাখবার চেষ্টা করো।
খুব ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। এবং পড়াশোনার মধ্যে থেকো, সকলে খুব ভালো থেকো। পরবর্তী ক্লাসে আরো প্রচুর তথ্য নিয়ে তোমাদের জন্য আসবো। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের রাজদীপ স্যার, সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।